আমাদের ৬ বছরের বিবাহিত জীবনের সম্পর্কের ইতি টানলাম আজ। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছিল। আমার স্বামী ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। বিয়ের পর প্রথম ৫-৬ মাস নতুন পরিবারের সাথে ভালোই কাটে আমার, কিন্তু আমার হাজবেন্ড যখন বাসায় আসতো তখন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত, এমনকি একসাথে ঘুমাতেও যাইতে চাইতো না। একটা সময় লক্ষ্য করে দেখলাম আমার হাজবেন্ড একটা নাম্বারে প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে ফোন দিয়ে কথা বলে। একদিন আমি আমার হাজবেন্ডের ফোনটা হাতে নিয়ে অনেকগুলো কল রেকর্ড পাই। সে একটা মেয়ের সাথে কথা বলতো। আমি তো সেদিন পুরো অবাক হয়ে গেছিলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি জীবনের সবচেয়ে দামি জিনিসটা বোধহয় হারিয়ে ফেলতে চলেছি। খুব ভয়ে ভয়ে এবং কাঁপা কাঁপা হাতে সেই কল রেকর্ডগুলো চালিয়ে দিলাম। তাদের কল রেকর্ডিংগুলো অনেক বাজে ছিল, যা মুখে আনার মতো না। যখন নাম্বারটা চেক দিই তখন দেখলাম ওই মেয়েটা আমাদের পরিবারের একজন, মানে আমার মামাতো ননদ। তার স্বামী প্রবাসী। আমার মামাতো ননদের সাথে আমার হাজবেন্ডের বিয়ের আগে সম্পর্ক ছিল। আমার হাজবেন্ড নাকি ফ্যামিলির চাপে পড়ে আমাকে বিয়ে করেছে। সবটা জানার পরে আমি সমস্ত ঘটনা আমার শ্বশুর শাশুড়িকে জানালাম। আমার শাশুড়ি আমাকে বলল, বিয়ের আগে সব ছেলেদেরই ওরকম একটু একটু সম্পর্ক থাকে, তুমি ওসব বাদ দাও। আমার শাশুড়ি আমাকে এক পাশে ডেকে নিয়ে বলল, তোমাদের একটা বাচ্চা হলে সবকিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বরের অসীম কৃপায় আমার একটা ছেলে বাবু হয় 2019 সালে। কিন্তু আফসোসের ব্যাপার, একটা বাচ্চা হওয়ার পরেও আমার স্বামীর মাঝে কোনো পরিবর্তন দেখতে পাই না। সে তার মামাতো বোনের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে লাগলো, এমনকি বিয়ে পর্যন্ত চলে গেছিল তারা। কিন্তু কিচ্ছু করার ছিল না আমার, শুধুমাত্র ছোট্ট ছেলেটার কথা চিন্তা করে সবটা মেনে নিয়ে শ্বশুরবাড়িতে সবার সাথে মানিয়ে গুছিয়ে সংসার করতেছিলাম। আর আমার বাবা মা আমাকে বলতো, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তাদের কথা মতো আমি সবটা মানিয়ে নিয়েছি। গত 1 বছর আগে আমার মামাতো ননদ আমাকে ফোন দিয়ে অনেক কথা বলে। আমি নাকি তাদের সম্পর্কের মধ্যে কাটা হয়ে রয়েছি। তার সাথে আমার হাজবেন্ডের সম্পর্কের কারণে আমার হাজবেন্ড ঠিকমতো বাড়িতেও আসে না। ওদিকে নাকি তার হাজবেন্ড এই সম্পর্কের কথা জানার পর থেকে আর দেশে ফেরেনি। আমার হাজবেন্ড তার মামাতো বোনকে বিয়ে করতে চায়, তারা দুজন একসাথে সংসার করতে চায়। আমি যেন তাদের মাঝে দেয়াল হয়ে না দাঁড়াই। সে আমাকে এই কথাগুলো ছাপ ছাপ জানিয়ে দিল, আর এই কথাগুলো শুনে আমার মেজাজটা গরম হয়ে গেছিল। আমি তাকে বুঝিয়ে বললাম, দেখো তুমি তো একটা মেয়ে, আর আমাদের দুজনের একটা বাচ্চাও আছে। তুমি একটা মেয়ে হয়ে আমার ঘরটা ভেঙো না, আমাকে সংসার করতে দাও। আমি তার হাতে পায়ে ধরে বলেছিলাম, তুমি আর আমাদের মাঝে এসো না, কিন্তু সে আমার একটা কথাও শুনুনি। আমি আমার সন্তানের দোহাই দিয়েও তাকে বলেছিলাম আমাকে সংসারটা করতে দাও। সে সেদিন আমাকে অনেক বাজেভাবে অনেক কথা বলেছিল। এরপর আমার হাজবেন্ড যখন পরবর্তী ছুটিতে বাসায় আছে তখন আমি তাকে ডেকে নিয়ে সেই কল রেকর্ডগুলো শুনিয়েছিলাম। দেখো, আমাদের একটা ছেলে হয়েছে, আমি তোমার বউ, আর আমি থাকা অবস্থায় তোমার ওই মেয়ের সাথে একদমই কথা বলা উচিত না। এটুকু বলতেই আমার স্বামী আমার উপর অনেক রাগ করে। সেদিন আমার সাথে অনেক ঝগড়া করে, বাজে বাজে কথা বলে। এমনকি সেদিন প্রথম আমার স্বামী আমার গায়ে হাত তোলে এবং আমাকে বলে দেয় আমি যেন সকাল হলেই ছেলেকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। সেদিন আমার শ্বশুর শাশুড়িও তার পক্ষে ছিল। সব ঘটনা দাঁড়িয়ে থেকে নিজের চোখে দেখার পরেও তাদের ছেলেকে তারা একটা কথাও বলেনি। আমার একটাই দোষ ছিল, কেন আমি এসব বিষয় নিয়ে তার মামাতো বোনের সাথে কথা কাটাকাটি করেছি। এত কিছু হওয়ার পর কাউকে কিছু না বলে সকাল হলেই আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই। আমার এমন অবস্থা দেখে আমার বাবা মায়ের কিছু বলার ছিল না। তারা আমাকে বলেছিল, তুই কিছুদিন এখানে থাক, তারপর তোর জামাইয়ের রাগ কমলে তোকে এসে এখান থেকে নিয়ে যাবে। এরপর সপ্তাহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল, কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে যোগাযোগ করেনি। এভাবে দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। এমনকি আমার ছেলেটার পর্যন্ত খোঁজ খবর নেয়নি। আমরা কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি, কিছুই জানার চেষ্টা করেনি। আমার স্বামীর কথা নয় বাদই দিলাম, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, তারা তো আমাকে দেখেই নিয়েছিল, তারাও পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয়নি। এরপর কিছুদিন পর আমার এলাকার কিছু পরিচিত আন্টিরা এসে আমাকে জানায় আমার মামাতো ননদ নাকি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে। সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমার হাজবেন্ডকে বিয়ে করেছে। আমার হাজবেন্ড আমাকে এখনো ডিভোর্স দেয়নি, আর তার কারণ হচ্ছে যদি অফিসিয়ালি ভাবে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমাকে অনেক টাকা পয়সা দিতে হবে এবং খোরপোশ দিতে হবে। সে আমাকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করে নেয়। বিশ্বাস করো বোন, এই কথাটা জানার পর আমি আর নিজের ভেতরে ছিলাম না। একটা বছর চাতক পাখির মতো অপেক্ষা করে গেছি, কবে আমার হাজবেন্ড তার নিজের ভুল বুঝতে পারবে এবং আমাকে এসে এখান থেকে নিয়ে যাবে, তার সন্তানটাকেও তার কাছে নিয়ে যাবে। বিশ্বাস করো বোন, এখন আর আমার সংসারের প্রতি কোনো মায়া লাগে না, এমনকি আমার স্বামীর প্রতিও আর কোনো ভালোবাসাও কাজ করে না। যেটুকু আছে সেটা শুধুমাত্র ঘৃণা। আজকে সব সম্পর্কের ইতি টানলাম। আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি। তার
তার কাছে আমি একটা পয়সাও দাবি করিনি। এমন স্বামী থাকার থেকে না থাকাও ভালো। আমি আমার সন্তানকে নিয়ে দিব্যি চলতে পারবো। আমার দুটো হাত পা দিয়েছে সৃষ্টিকর্তা, আমি সেই হাত পা দিয়ে লোকের বাড়ি প্রয়োজনে কাজ করে খাবো। সৃষ্টিকর্তা যদি থাকেন এর বিচার তিনি ঠিকই করবেন। কারো মনে দুঃখ দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, কারো চোখের জলে অন্য কেউ সংসার সাজাতে পারে না। এখন আমার সব স্বপ্ন, সব আশা হচ্ছে আমার সন্তানকে নিয়ে। আমি তাকে ভালোভাবে মানুষ করতে চাই, ভালোভাবে বড় করতে চাই, আমি তাকে দেখিয়ে দিতে চাই আমিও আমার এই সন্তানের কাছেও সে অপরাধী হয়ে গেল। কি পেয়েছে সে? বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার ছেলেটাকে এতিম করে দিয়েছে, আমার ছেলেটার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করেছে। সৃষ্টিকর্তা তার বিচার অবশ্যই করবে। আজ থেকে আমি নেমে পড়লাম আমার রাস্তায়। ভালো থাকো এই বেঈমানগুলো যারা আমাকে ঠকিয়েছে, নিঃস্ব অপরাধে আমাকে কাঁদিয়েছে। এই স্টোরিটা একটা বোনের জীবন থেকে নেয়া। আর আমি একটা কথা বলতে চাই, এরকম পুরুষ যেন কারোর জীবনে না আসে। আর এরা কখনো সুখী হতে পারে না। যে পুরুষ এক নারীতে আসক্ত থাকতে পারে না, তার কাছে 100 নারী এনে দিলেও সে কোনোদিনও সুখ খুঁজে পায় না। এটা সত্য। এই স্টোরিটার সাথে আমার জীবনের কোনো সাদৃশ্যের মিল নেই। তো আজকের এই স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় জানাচ্ছি।